নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2019 সালের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সেকেন্ড শিফটে যে 30টি অঙ্ক এসেছিল সেগুলো সবই সলিউশন করে দেখাবো। কনসেপ্টের সাথে সাথে শর্ট ট্রিক্সগুলোও বুঝিয়ে যাব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলে আসছি একেবারে প্রথম অঙ্কে। এখানে দেওয়া আছে তিনজনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? এখানে প্রথম ব্যক্তির বয়স কত? আমরা ধরি 7 ইউনিট ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সনের বয়স কত? সেটা হচ্ছে 5 ইউনিট, এই রেশিও থেকে আমরা বলছি। আর থার্ড পার্সনের বয়স কত? সেটা হচ্ছে 4 ইউনিট। এবারে কি বলেছে? প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি, অর্থাৎ ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনের বয়সের সমষ্টি এখানে কত আছে? এখানে আছে 11 ইউনিট। এটা কত বেশি? এটা হচ্ছে দ্বিতীয় জনের যে বয়স তার দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় জনের বয়স কত? 5, 5-এর দ্বিগুণ কত হয়? 10, এই 10 ইউনিট। এই দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ থেকে প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি 5 বছর বেশি, 5 ইয়ার্স, এটা হচ্ছে বেশি। এই ডিফারেন্সটা কত? 11 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 1 ইউনিট। তাহলে প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টির থেকে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ কত ইউনিট বেশি? সেটা হচ্ছে 1 ইউনিট। এই 1 ইউনিট সমান আমরা কত লিখতে পারি? 5 ইয়ার্স বা 5 বছর। তাহলে দ্বিতীয় জনের বয়স কত? দ্বিতীয় জনের বয়স আছে 5 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 5 বছর হয়, তাহলে 5 ইউনিটের সমান কত হবে? 5 ইউনিট হবে 5 গুণিতক 5 সমান 25 বছর, 25 ইয়ার্স। এটা হয়ে যাবে উত্তর। অর্থাৎ দ্বিতীয় জনের বয়স কত হবে? সেটা হচ্ছে 25 বছর। এরপরে 2 নম্বর কোশ্চেনে চলে আসি। এখানে সরল করতে বলেছে, সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এটাকে সমান দিয়ে লিখতে পারি 0.01, মানে 0.01 যদি দশমিকটা তুলতে যাই তাহলে আমাকে কি করতে হবে? নিচে দিতে হবে 1-এর পেছনে দুটো শূন্য, যেহেতু দশমিকের পরে দুটো ডিজিট আছে, প্লাস 0.0064। এটাও যদি দশমিক তুলতে যাই আমাকে কি করতে হবে? নিচে 1-এর পেছনে 4টে শূন্য দিতে হবে, যেহেতু 4টে ডিজিট আছে দশমিকের পরে। পয়েন্টগুলো উঠে গেল। এর উপরে আছে রুট ওভার, আর এই পুরোটার উপরেও রুট ওভার আছে, প্লাস 0.16 ডিভাইডেড বাই 1-এর পেছনে দুটো শূন্য, মানে 100, এটা রুট ওভার। এটা ইকুয়ালস টু করলে কত আসবে? এটা আসবে 1/100। তারপর একটা রুটের মধ্যে আছে, রুট ওভার করলে 64 রুট করলে কত আসে? সেটা আসে 8 ডিভাইডেড বাই 10,000 রুট ওভার করলে কত আসবে? দুটো শূন্য কমে যাবে, কত আসবে? নিচে আসবে 100। এটা পুরোটা রুট আছে, প্লাস এখানে তো পয়েন্টটা তুলে দিয়েছি, তাহলে 16 রুট ওভার করলে কত আসবে? সেটা আসবে 4 ডিভাইডেড বাই 10। এবারে এই দুটো যোগ করলে কত আসবে? ভগ্নাংশের যোগ আছে, 8-9 ডিভাইডেড বাই 100 রুট ওভার প্লাস 4/10। 9 রুট করলে কত আসে? 3 ডিভাইডেড বাই 100 রুট করলে আসে 10 প্লাস 4/10। এবার ভগ্নাংশের যোগ করলে কত হবে? 4 + 3 7 ডিভাইডেড বাই 10 আর ইজ ইকুয়ালস টু 0.7। তাহলে 0.7 হয়ে যাবে আনসার। এবারে 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত? আমরা যখন কোনো দুটো সংখ্যার গসাগু বের করি তখন কি করি? প্রথমে সংখ্যা দুটি সাপোজ যদি এক্স আর ওয়াই হয়, তাদের মধ্যে যে কমন ফ্যাক্টর আছে সেগুলো তো গসাগু হিসেবে বাইরে বেরিয়ে আসে, সেটা এখানে কত আসবে? সেটা হচ্ছে 12। এটা হয়ে গেল গসাগু। আর যেটা পড়ে থাকছে কমন ফ্যাক্টর দুটো নিয়ে নেওয়ার পরে, সেটাই তো হয়ে যায় তাদের মধ্যে রেশিও। সংখ্যা দুটো যদি এক্স ওয়াই হতো তাহলে আমরা গসাগু 12 বের করে নিলে নিচে 3 আর 5 পড়ে থাকতো। তাহলে সংখ্যা দুটো অ্যাকচুয়ালি কত সেটা কিভাবে পাবো? সেটা হচ্ছে x সমান এখান থেকে পেতে পারি 12 × 3 সমান 36, আর y সমান কত পাবো? 12 × 5 সমান কত হবে? 60। এই দুটো তো অরিজিনাল সংখ্যা, তাহলে 36 আর 60-এর যদি আমরা গসাগু বের করি কত পাবো? 12 দিয়ে যাচ্ছে, 12 × 3 = 36, 12 × 5 = 60। এই লাস্টে কমন ফ্যাক্টর নিয়ে নেওয়ার পরে তো 3:5 রেশিও আকারে পড়ে থাকছে, সেটাই তো কোশ্চেনে দেওয়া। তাহলে অরিজিনাল সংখ্যা দুটো কত হলো? সেটা হচ্ছে 36 আর 60। এবার তাদের গুণফল জানতে চেয়েছে, মানে 36 × 60 করলে যেটা হবে সেটাই আনসার। 36 × 3 = 108
ইন্টু 2 আছে মানে 216, 216 আর একটা 0, তাহলে 2160 হয়ে যাবে উত্তর। এবার 4 নম্বর কোশ্চেনে বলেছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? এটা ট্রি মেথডে সলভ করব। 4% মানে কত? 4% মানে আমরা জানি 1 এর 25। কিভাবে পেলাম? 4% সমান 4/100, কাটাকুটি করলে চলে আসে 4 একে 4, 4 25 100, 1 এর 25। অর্থাৎ যদি 25 টাকা আসল হয় তাহলে 1 বছরে আমরা সুদ কত পাবো? 1 টাকা। তেমনি ভাবে এটাকে সমান দিয়ে লিখতে পারি, উপর নিচে যদি 25 গুণ করি, যদি 625 টাকা আসল হয়, 25 ইন্টু 25 625, 625 টাকা আসল হলে 1 বছরে সুদ কত পাবো? 25 টাকা। এবার ট্রি মেথডে সলভ করব। আমাদের কত দেওয়া আছে? 625 টাকা আসল, আমাদের 2 বছরে সুদ আর আসল বের করতে হবে। এটা হয়ে গেল ফার্স্ট ইয়ার, এটা হয়ে গেল সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে কি পাবো? ফার্স্ট ইয়ারে 625 টাকা যদি আসল হয় তার উপরে সুদ কত পাবো? 25 টাকা। ফার্স্ট ইয়ারে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হবে, আর এক্সট্রা কোনো সুদ পাবো না। এবার যখন সেকেন্ড ইয়ারে চলে আসবো, সেকেন্ড ইয়ারে সেখানে 625 টাকা আসল, তার উপরে কত টাকা সুদ পাবো? সেটা হচ্ছে 25 টাকা পাবো, প্লাস তার আগের বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে 25 টাকা পেয়েছি সেই 25 টাকা সুদের উপরে আবার সুদ পাবো। সেটা কত? 25 টাকা যদি সুদ, 25 টাকা যদি আসল হয় তার উপরে সুদ কত পাবো? 1 টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা সুদ পাবো আসলের উপর 25 টাকা প্লাস সুদের উপরে 1 টাকা। এটা হয়ে গেল সেকেন্ড ইয়ারের সুদ, এটা হয়ে গেল ফার্স্ট ইয়ারের সুদ। তাহলে টোটাল কত টাকা সুদ হলো? সেটা হচ্ছে 25 প্লাস 26 সমান 51 টাকা। এবার কি বলেছে? 2 বছর পরে সুদ আর আসলে কত হবে? সুদ আর আসল মিলিয়ে কত হবে? সুদ ছিল 51 টাকা আর আসল ছিল 625 টাকা। যোগ করলে আমরা সুদ আর আসল পেয়ে যাব 6 7 6, 676 টাকা হয়ে যাবে আমাদের সুদ আর আসল। এরপরে কোশ্চেনে বলেছে যদি a:b সমান 4:3 হয়, b:c সমান 3:5 হয় এবং c:d সমান 10:9 হয়, তবে a:b:c:d এর অনুপাত কত হবে? তো এটা আমরা এভাবে লিখব, a:b, b:c, c:d। এই রেশিওগুলো আমাদের দেওয়া আছে। a:b কত দেওয়া আছে? a:b দেওয়া আছে 4:3। b:c কত দেওয়া আছে? সেটা হচ্ছে 3:5। আর c:d কত দেওয়া আছে? সেটা হচ্ছে 10:9। এবারে বাকি জায়গাগুলো আমরা ফিল আপ করবো। এখানে ডান দিকে 3 আছে, তাহলে বাকি দুটো ঘরে 3 হবে। b:c তে বাঁ দিকে 3 আছে, মানে বাঁ দিকে একটা ঘরে 3 হবে, আর ডান দিকে 5 আছে মানে ডান দিকে আর একটা ঘরে 5 হবে। তেমনি ভাবে c:d তে বাঁ দিকে যেহেতু 10 আছে তাহলে দুটো ঘরে পরপর 10 বসবে। এবারে আমাদের কাটাকুটি করতে হবে। যদি কাটাকুটি যায় তো প্রত্যেক লাইন থেকে আমরা দেখব কিছু যায় নাকি। এই লাইন থেকে 3টে কেটে যাচ্ছে, 3 3, এই কলাম থেকে কাটছে 3, তারপরের কলামে 3 কাটলো, 3 কাটলো, 3 4টে কলাম থেকে কেটে গেল। এবারে তারপরে আর কাটছে 5, 5 কাটছে, লাইন থেকে 5 কাটলো, এই কলাম থেকে কাটবে 5 2 10, এখান থেকে কাটবে 5 2 10। আর কোনো কাটাকুটি হবে না। এবারে আমরা সিম্পল গুণ করব। প্রত্যেকটা কলাম আমাদের আলাদা করে ইন্ডিভিজুয়ালি গুণ করতে হবে, তাদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে রেশিও। তাহলে 4 আর 2 কত হবে? 8:, 3 আর 2 কত হবে? 6:, এখানে 5 আর 3 কেটে গেছে, পড়ে আছে 10:9। অর্থাৎ 8:6:10:9, এটাই হয়ে যাবে আনসার। 8 6 10 9, অপশন বি হয়ে যাবে উত্তর। এবারে কি দিয়েছে? যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদের আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি? সুদ আসল যে অ্যামাউন্টটা হবে সেটা ইজ ইকুয়ালস টু পি মানে আসল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, nটা হচ্ছে ইয়ার। এখানে অ্যামাউন্টটা কত দিয়েছে? অ্যামাউন্ট হয়ে যাবে সুদ আর আসল, সেটা মিলিয়ে কত হয়েছে? 4 গুণ, মানে 4p, আসলের 4 গুণ। সেটা ইজ ইকুয়ালস টু আসল মানে পি, যদি আমরা পিটাকে আসল হিসেবে কনসিডার করি, প্লাস 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কত বলেছে? 2 বছরে, হোল টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। এবারে পি কেটে যাবে। এবার যদি দুদিকে রুট করি আমরা কত পাবো? 2 ইজ ইকুয়ালস টু 1 প্লাস r/100, or r/100 ইজ ইকুয়ালস টু একটা
বাঁদিকে এলে 2 থেকে বিয়োগ হয়ে যাবে, কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। অর আর ইজ ইকুয়ালস টু 100, অর্থাৎ সুদের হার কত? আর সমান 100, অর্থাৎ 100% হয়ে যাবে সুদের হার। তারপরে 7 নম্বর কোশ্চেনে বলেছে একটি কাজের 1/2 অংশ 5 দিনে এবং বি ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে, এবং এ ও বি যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে সেটা জানতে চেয়েছি। তাহলে এ যদি একটি কাজের হাফ অংশ মানে অর্ধেকটা কাজ 5 দিনে করে, তাহলে এ সম্পূর্ণ কাজ কত দিনে করবে? সেটা হচ্ছে 10 দিনে করবে। যদি 5 দিন হাফ করে তাহলে পুরো কাজটা করবে 5 × 2 = 10 দিনে। আবার বি এর ক্ষেত্রে কি বলেছে? বি ওই কাজটির 1/3 অংশ করে 4 দিনে। এবার যদি সম্পূর্ণ কাজ করতে চায় তাহলে কত দিনে করবে? 1/3 অংশ করে 4 দিনে, মানে এক অংশ কত দিনে করবে? 4 × 3 = 12 দিনে। তাহলে এ সম্পূর্ণ কাজটি করে 10 দিনে আর বি সম্পূর্ণ কাজটি করে 12 দিনে। এবারে কি বলেছে? এ আর বি একসাথে কাজ করলে কত দিনে সম্পূর্ণ করবে সেটা দেখো। এ একটি কাজ করছে 10 দিনে, বি সম্পূর্ণ এই কাজটি করছে 12 দিনে। এদের মধ্যে লসাগু কত? লসাগু হচ্ছে 60। তাহলে টোটাল কাজ যদি 60 ইউনিট হয়, এর এফিসিয়েন্সি কত হবে? 60/10 মানে 6। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 60/12 মানে 5। তাহলে এ একদিনে 6 অংশ কাজ করবে আর বি একদিনে 5 অংশ কাজ করবে। তাহলে দুজন মিলে একদিনে টোটাল কত অংশ কাজ করবে? সেটা হচ্ছে 11 ইউনিট। এই 11 ইউনিট কাজটা এ আর বি দুজনে মিলে একদিনে করবে। তাহলে 60 ইউনিট কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? সেটা হচ্ছে 60/11। এইটা হয়ে যাবে তারা যদি একসাথে কাজ করে তাদের এই দিন এতদিন সময় লাগবে। সেটা কত? 60/11 করলে 11 × 5 = 55, 5 × 5 = 11, 5 × 5 = 11, অপশন ডি হয়ে যাবে উত্তর। 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড? এক্ষেত্রে আমাদের করতে হবে কি, সবগুলোকে সেকেন্ডে নিয়ে গেলে খুবই সুবিধা হয়। যেমন 1 ঘন্টা মানে আমরা কত জানি? 1 আওয়ার ইজ ইকুয়ালস টু 3600 সেকেন্ড। আর 1 মিনিট 48 সেকেন্ড মানে কত লিখতে পারি? এটা হয়ে যাবে 60 সেকেন্ড প্লাস 48 সেকেন্ড, মানে কত হয়ে যাবে? 108 সেকেন্ড। এবার কি বলেছে? এই 1 মিনিট 48 সেকেন্ডটা 1 ঘন্টার কত শতাংশ, অর্থাৎ 108 সেকেন্ডটা এই 3600 সেকেন্ডের কত শতাংশ ইন্টু 100। এবারে কাটাকুটি করে দিই। 36 × 3 = 108, অর্থাৎ 3%, অর্থাৎ 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার 3%। অপশন সি হয়ে যাবে উত্তর। 9 নম্বর কোশ্চেনে বলেছে যে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? যখন কোনো ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য, সেই টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়। তা ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 60 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? হচ্ছে 90 মিটার। তাহলে ট্রেনকে টোটাল কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? সেটা হচ্ছে 60 + 90, 150 মিটার। 150 মিটার দৈর্ঘ্য ট্রেনকে অতিক্রম করতে হবে। ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত? 40 কিমি/আওয়ার। তাহলে 150 মিটার যেতে কত টাইম লাগবে? সেটা হচ্ছে 150 মিটার ডিভাইডেড বাই 40। এটা তো কিমি/আওয়ারে আছে, কিমি/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। যেহেতু 18টা নিচে গুণ হচ্ছে, এটা নিচে না লিখে আমরা উপরে গুণ করে দিতে পারি। এবারে কাটাকুটি করে নেব। 5 30, 0 0 কেটে গেল, 2 2 এ 4, 2 9 18, অর্থাৎ 9 3 এ 27/2 সেকেন্ড এই টাইমটা লাগবে, অর্থাৎ 13.5 সেকেন্ড সময় লাগবে। অপশন বি হয়ে যাবে উত্তর। একজন ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করে, তাতে তার কত লাভ বা ক্ষতি হয়? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের একটা জিনিস যেটা শিওর করতে হবে, সেটা হচ্ছে আমাদের দুটো ক্ষেত্রে এই যে আর্টিকেল আছে, 15টি আপেল প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে 12টি আপেল, এই যে আর্টিকেল বা কমোডিটি যেটা হচ্ছে, এটা দুই ক্ষেত্রে সমান করে তাদের মধ্যে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাদের কম্পারিজন করতে হবে। তো এটা করার জন্য আমরা এইভাবে লিখতে পারি, এদিকে লিখলাম কমোডিটি আর এদিকে লিখলাম প্রাইস, তাদের রেশিওটা বের করব।
প্রথমে কি আছে, যখন সিপি অর্থাৎ কস্ট প্রাইস যখন কিনছে তখন কি করছে, 15টি আপেল কিনছে, 15টা কমোডিটি 12 টাকা দিয়ে কিনছে। আবার সেলিং প্রাইস বিক্রি করার সময় কি করছে, 12টা কমোডিটি অর্থাৎ 12টা আপেল 15 টাকা বিক্রি করছে। এবার যদি আমরা এই কমোডিটি দুক্ষেত্রে সমান করতে চাই তাহলে কি করব, আমরা এই দুটো লসাগু বের করলাম, সেটা হলো 60, তাহলে 15কে 4 দিয়ে গুণ করলাম আর 12কে 5 দিয়ে গুণ করলাম, 15 4 60, 12 5 60, দুটো কমোডিটি সমান হয়ে যাচ্ছে। আর যেহেতু এগুলো রেশিও আকারে আছে, 15কে 4 দিয়ে গুণ করেছি মানে 12কেও 4 দিয়ে গুণ করতে হবে, আর 12কে 5 দিয়ে গুণ করেছি মানে 15কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রাইসটা কত পেলাম, সিপিটা কত পেলাম, সিপি পেলাম হচ্ছে 48, আর এসপি পেলাম কত, সেলিং প্রাইস পেলাম 75। তাহলে যেহেতু দুদিকে কমোডিটি ইকুয়াল হয়ে গেছে, সিপির ক্ষেত্রেও আমরা 60টা আপেলের যা প্রাইস পাচ্ছি, এসপির ক্ষেত্রেও 60টা আপেলের প্রাইস পাচ্ছি। সুতরাং যেহেতু কমোডিটি ইকুয়াল হয়ে গেছে, আমরা এবারে এই প্রাইসের কম্পারিজন করে এখান থেকে প্রফিট বা লস সেটা ক্যালকুলেট করতে পারি। তো আমাদের এখানে সিপি 48 হলে এসপি কত হয় 75, প্রফিট কত হচ্ছে 27। তাহলে 27 টাকা প্রফিট যদি হয় 48 টাকার উপরে, সেটা মানে কত পার্সেন্ট, ইন্টু 100, 3 9 27, 3 16 48, 4 4 16, 4 25 100, 25 9 225 ডিভাইডেড বাই 4%। অর্থাৎ এটা কত হবে, 4 5 20, হাতে থাকলো 2, 25, 4 6 24, হাতে থাকলো 1 দশমিক, 4 2 8, পড়ে থাকলো 2 20, 4 5 20, এটা ভাগ করলে 56.25% আসবে। এটা হয়ে যাবে কি লাভ, যেহেতু ক্রয় মূল্যটা কম বিক্রয় মূল্য বেশি, তার মানে এটা হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট কত হচ্ছে 56.25%, 56.25% লাভ। অপশন বি হয়ে যাবে উত্তর। এরপরে সিম্পলি সরল করতে বলেছে, সেটা কত আছে, 3034 মাইনাস 1002 ডিভাইডেড বাই 20.04। এবার এই দশমিকটা তোলার জন্য উপরে 100 দিয়ে গুণ করলাম, যেহেতু দশমিকের পরে দুটো ডিজিট আছে। এবার 1002 ইন্টু 2 করলে কত আসে, 2004, 2 ইন্টু 2 50 100, তাহলে 3034, এখান থেকে কত বাদ দিতে হবে, 50 বাদ দিতে হবে, দিলে যেটা হবে সেটাই হচ্ছে আনসার। এটা করলে আসে 48922984 হয়ে যাবে আনসার। এরপর বলেছে 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে। আমরা জানি যখন কনজিকিউটিভ ইনক্রিমেন্ট হয় সেক্ষেত্রে সূত্রটা কি জানি, প্রথমে x% বেড়েছে, পরে y% বেড়েছে, কি হয় x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা হয়ে গেল ইফেক্টিভ ইনক্রিমেন্ট, যখন কনজিকিউটিভ x% আর y% করে বাড়ে। তেমনি যখন কনজিকিউটিভ x% আর y% করে কমে, সেক্ষেত্রে কি হবে, প্লাস এক্স প্লাস ওয়াই গুলো মাইনাস এক্স মাইনাস ওয়াই আকারে বসে যাবে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই যদি বসাই, মাইনাস মাইনাসে কত হয়ে যায়, প্লাস হয়ে যায়। সুতরাং এটা কত পড়ে থাকে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে মানে প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে কি বলেছে, এখানে বলেছে ছাড় বলেছে, ডিসকাউন্ট বলেছে, ডিসকাউন্ট মানে কমছে, মানে কনজিকিউটিভ ডিক্রিমেন্ট। সেক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই এই আকারে লিখবো, এই ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে সমতুল্য ছাড় কত হবে, -20 -25 প্লাস 20 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। -20 -25 করলে কত আসে, -45 প্লাস 25 4 100, 4 5 20 প্লাস 5 সমান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে -40%। অর্থাৎ 20% আর 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত হবে, সেটা হয়ে যাবে 40%। 40% হয়ে যাবে আনসার, অপশন ডি হয়ে যাবে আনসার। তারপর বলেছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। তো বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তো 100 টাকায় বিক্রি করে তো ক্ষতি হয়েছে, তাহলে কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস নিশ্চয়ই এই বিক্রয় মূল্যের থেকে বেশি ছিল, সেটা কত 15%। তার মানে সিপি ছিল কত 115, তার জন্যই তো 100 টাকায় বিক্রি করে 15 টাকা ক্ষতি হলো। তাহলে সিপি যদি 115 হয়, এসপি যদি 100 টাকা হয়, ক্ষতি হয়েছে কত 15 টাকা।
তাহলে আমি যদি ক্রয় মূল্যের উপরে ক্ষতি বের করতে যাই তাহলে কত হবে? ক্ষতি হয়েছে 15 টাকা, ক্রয় মূল্য কত? 115 টাকা, মানে কত শতাংশ ইন্টু 100%। এবার কাটাকুটি করলে সিম্পলি চলে আসবে 5 3 15 আর 5 23 115, তাহলে 300/23%। এবার এটাকে ভাগ করতে হবে, 300 ডিভাইডেড বাই 23, 23 একে 23, 7 70, 23 3 69, মানে ভাগশেষ থাকছে 1, অর্থাৎ এটা লিখতে পারি আমরা 13 পূর্ণ 1 23, অর্থাৎ আমাদের আনসার হয়ে যাবে অপশন এ, 13 পূর্ণ 31%। এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে ক্ষতি। তারপরে কি বলেছে? কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কত পার্সেন্ট বা কত শতাংশ হ্রাস পাবে? তো এখানে 20% মানে আমরা কত জানি? 20% মানে লিখতে পারি 20/100, মানে 1/5। তার মানে আগে যদি কয়লার খরচ কোনো পরিবারের 5 ইউনিট হতো, এখন সেটা কত হচ্ছে? এখন বেড়েছে কত? 1 ইউনিট, যেহেতু 20%। তাহলে এখন টোটাল খরচ কত হচ্ছে? এখন টোটাল খরচ হচ্ছে কত? 5 আর 1 সমান 6 ইউনিট খরচ হচ্ছে। আগে যদি 5 ইউনিট খরচ করতো, তার 20% বেড়ে এখন কত খরচ হচ্ছে? এখন হচ্ছে 6 ইউনিট। তাহলে খরচ যদি একই রাখতে চাই, মানে আমাকে খরচ কত করতে হবে? সেই 5 ইউনিট করতে হবে। তাহলে কত কমাতে হবে? 6 থেকে যদি 5 করতে যাই, আমাকে 1 ইউনিট খরচ কমাতে হবে। এই 1 ইউনিট খরচ কমাবো কার উপরে? এখন যেহেতু 6 ইউনিট খরচ হচ্ছে, তার উপরে 1 ইউনিট কমাবো, মানে কত পার্সেন্ট? ইন্টু 100%। তাহলে আমি যদি খরচ একই রাখতে চাই, তাহলে আমাকে এত পার্সেন্ট খরচ কমাতে হবে। তাহলে 100/6 করলে কত আসবে? 16 6 96, 16 পূর্ণ 2/3%। এটা হয়ে যাবে উত্তর, 16 পূর্ণ 2/3, অপশন ডি হয়ে যাবে উত্তর। তারপরে কোশ্চেনে বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কখন খালি হবে? কত মিনিটে খালি হবে? তো যে নল দিয়ে 30 মিনিটে খালি হয় আমি তার নাম দিচ্ছি এ, আর যেটা দিয়ে 20 মিনিটে খালি হয় আমি তার নাম দিচ্ছি বি। তাহলে এর ক্ষেত্রে খালি হতে কত টাইম লাগছে? সেটা হচ্ছে 30 মিনিট। আর বির ক্ষেত্রে খালি হতে কত টাইম লাগছে? সেটা হচ্ছে 20 মিনিট। এবার আমি দুটো পাইপের এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বের করার জন্য প্রথমে রিজার্ভারের ক্যাপাসিটি আমাদের জানতে হবে। রিজার্ভারের ক্যাপাসিটি কিভাবে বের করব? সেটা হচ্ছে এই যে দুটো পাইপের যে টাইম লাগছে 30 মিনিট আর 20 মিনিট, এদের লসাগু করলে কত হয়? সেটা হচ্ছে 60। এই 60 যদি রিজার্ভারের 60 ইউনিট যদি রিজার্ভারের ক্যাপাসিটি আমরা কনসিডার করতে পারি, তাহলে এদের এফিসিয়েন্সি, পাইপ এ আর বি এর এফিসিয়েন্সি গুলো কোনো ফ্র্যাকশন আসবে না, পূর্ণ সংখ্যায় আসবে, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তার জন্যই এই 30 আর 20 লসাগুটা এখানে কনসিডার করা হয়। এবার তাহলে পাইপ এর এফিসিয়েন্সি কত হবে? সেটা হচ্ছে 60 ইউনিট খালি হতে কত টাইম লাগবে? 30 মিনিট। তার মানে 1 মিনিটে কত ইউনিট খালি হয়? সেটা হচ্ছে 60/30, মানে কত? 2। পাইপ এর এফিসিয়েন্সি হয়ে যাবে 2, আর পাইপ বি এর এফিসিয়েন্সি কত হবে? 60/20, মানে 3। তাহলে 1 মিনিটে পাইপ এ খালি করে 2 ইউনিট, আর 1 মিনিটে পাইপ বি খালি করে 3 ইউনিট। এবার 1 মিনিটে পাইপ এ আর বি দুটো টোটাল কতটা খালি করে? 2 আর 3 5 ইউনিট। তাহলে পাইপ এ আর বি কে যদি আমরা খুলে রাখি একসাথে, 1 মিনিটে 5 ইউনিট খালি হবে। তাহলে 5 ইউনিট খালি হতে কত সময় লাগে? সেটা হচ্ছে 1 মিনিট। 1 ইউনিট খালি হতে কত সময় লাগবে? সেটা হচ্ছে 1/5 মিনিট। আর 60 ইউনিট খালি হতে সময় লাগবে 1/5 ইন্টু 60 মিনিট, অর্থাৎ 5 12 60 সমান 12 মিনিট। অর্থাৎ যদি দুটো পাইপ এ আর বি কে আমরা একসাথে খুলে দিই, তাহলে 12 মিনিটে টোটাল চৌবাচ্চাটি খালি হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আনসার। তারপরে 16 নম্বর কোশ্চেনে বলেছে কোনো মূলধন 3 বছরে সুদে ও মূলে 500 টাকা হয়। সুদে মূলে মানে সুদে আসলে 500 টাকা হয়। আবার 5 বছরে সুদে আসলে 540 টাকা হয়। যেহেতু কোনো সুদ বলে দেয়নি, সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমাদের সবসময়ের জন্য কিছু বলে না দিলে সরল সুদই কনসিডার করতে হবে, সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ 3 বছরে 500 টাকা হলো, আর 5 বছরে হলো 540 টাকা। 3 বছরে 500 টাকা আর 5 বছরে 540 টাকা। তাহলে আমরা এখান থেকে সুদের পরিমাণ তো বের করতে পারি। এই 2 বছরে কতটা সুদ হচ্ছে? 2 বছরে আমরা পাচ্ছি 40 টাকা সুদ।
3 বছরে যদি 500 হয় আর 5 বছরে যদি 540 হয়, তাহলে 2 বছরে আমরা 40 টাকা এক্সট্রা সুদ পেয়েছি। তাহলে 1 বছরে কত টাকা সুদ পাবো? 1 বছরে সুদ পাবো 40/2 সমান 20 টাকা। 20 টাকা 1 বছরের সুদ। এবার 3 বছরের সুদ বের করে নিই। 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ হবে 20 60 টাকা। 60 টাকা হয়ে গেল 3 বছরের সুদ। 3 বছরের সুদ আর আসল মিলিয়ে কত ছিল? 500 টাকা। এটা সুদ প্লাস আসল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা হয়ে গেল 500 টাকা। এবার ইন্টারেস্ট আমরা কত পেয়েছি? ইন্টারেস্ট পেয়েছি 60 টাকা 3 বছরে। তাহলে পি কত হবে? অর্থাৎ প্রিন্সিপাল হবে কত? 500 মাইনাস 60 সমান 440 টাকা হয়ে গেল আসল। এবারে কি জানতে চেয়েছে? বার্ষিক সুদের হার কত। বার্ষিক সুদের হার আমরা বের করব। এখানে আমরা কি জানি? ইন্টারেস্ট সমান পি ইন্টু R/100 ইন্টু টাইম। এখানে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট পেয়েছি আমরা 60 টাকা। আসল আছে কত? আসল আছে 440 টাকা ইন্টু R/100, আরটা আমরা বের করব, ইন্টু টাইম কত? 3 বছর, 3 ইয়ার্স। 3 20 তে 60 হয়ে গেল, 0 0 কেটে গেল। তাহলে আর সমান আমরা কত পাবো? 20/44 ইন্টু 10। এবার সিম্পলি কাটাকুটি করব। 11 5 অর্থাৎ 50/11, অর্থাৎ আর সমান কত? আর সমান 50/11%। অপশন বি হয়ে যাবে উত্তর। 17 নম্বর কোশ্চেনে বলেছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। এটা আমরা রেশিও মেথডে করব। তো প্রথমে কি আছে? প্রথমে বলে দিয়েছে চিনির দ্রবণে সুগার, চিনি আর হচ্ছে ওয়াটার থাকবে অবভিয়াসলি, জল। এদের রেশিও কত আছে? রেশিও এখানে বলে দিয়েছে 40% চিনি আছে, অর্থাৎ 40% যদি চিনি থাকে তাহলে জল কত থাকবে? জল থাকবে 60%, কারণ টোটাল তো 100%। তাহলে এদের রেশিও কত হয়? রেশিও আসবে 2:3। এবারে কি বলেছে? সেকেন্ড টাইম কি হলো? সেকেন্ড টাইম ওখানে কিছু চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার জন্য ওই মিশ্রণে চিনি আর জলের রেশিও কত হয়ে যাবে? 50-50 হয়ে যাবে। যেহেতু চিনি 50% মানে জলও 50%। তাহলে সেকেন্ড টাইম কি হলো? ওদের যে রেশিও সেটা হয়ে গেল 50%:50%, অর্থাৎ 1:1, অর্থাৎ 3:3। এটা আমরা এইভাবে লিখতে পারি। এবারে কি আছে? আমরা কি অ্যাড করেছি? আমরা এখানে চিনি অ্যাড করেছি। জলের পরিমাণ তো কনস্ট্যান্ট আছে। জল আগে ছিল 3, এখনো আছে 3, এজন্য আমরা একের সাথে 3 দিয়ে গুণ করলাম, দিয়ে 3:3 রেশিওটা করলাম। তাহলে জলের অ্যামাউন্টটাকে যদি আমরা সমান রাখতে যাই, তাহলে এখানে কতটা ইনক্রিমেন্ট হয়েছে? 2 থেকে প্লাস 1 ইউনিট বেড়ে হয়েছে 3 ইউনিট। এবারে এই 1 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। আমরা কি জানি? এখানে প্রথম ক্ষেত্রে এই যে রেশিওটা কত ছিল? 2:3। এই 2:3 মানে কি? 3 + 2, এই 5 ইউনিটের ভ্যালু কত ছিল? এটা হচ্ছে 300 গ্রাম। এবারে আমাদের কি বের করতে হবে? কত বেড়েছে? 1 ইউনিট বেড়েছে সুগার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 300/5 গ্রাম, অর্থাৎ 5 6 30, 60 গ্রাম। এই 1 ইউনিট যে 60 গ্রাম, তার মানে আমরা সুগার কতটা অ্যাড করেছি, চিনি কতটা অ্যাড করেছি, সেটা হচ্ছে 60 গ্রাম। অপশন সি হয়ে যাবে উত্তর। তারপরে 18 নম্বর কোশ্চেনে বলেছে যে কোনো একটা নাম্বার, একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে? আমরা জানি কোনো সংখ্যা যখন 11 দিয়ে বিভাজ্য হয়, তখন ওই সংখ্যাটির যে অল্টারনেট ডিজিট গুলো থাকে, সেই অল্টারনেট ডিজিট গুলোর সাম বের করে সেই দুটো সামের ডিফারেন্স কত হতে হবে? সেটা হতে হবে হয় 0, না হলে 11-র মাল্টিপুল, অর্থাৎ 11, 22, 33 অ্যান্ড সো অন। তাহলে এখানে কত সংখ্যাটা দেওয়া আছে? সেটা হচ্ছে 4 5 3 3 7 2। এখানে অল্টারনেট ডিজিটের সামগুলো বের করব। 2 + 7 9, 9 + 3 12, 12 + 4 কত হলো? 16। এবার বাকি যে ডিজিট গুলো পড়ে আছে অল্টারনেটিভলি, তাদের সাম বের করব। 5 3 8, 8 প্লাস স্টার কত হয়? আর 8 প্লাস স্টার, 8 প্লাস স্টার। এবার কি বের করতে হবে? এদের ডিফারেন্স বের করতে হবে। এই ডিফারেন্সটা কত হতে হবে? হয় 0, না হলে 11, না হলে 22,
তাহলে এটা করলে আমরা কত পাবো, 8 মাইনাস স্টার ইজ ইকুয়ালস টু 0 অর 11 অর 22। তো এক্ষেত্রে 8 থেকে 8 বাদ দিলে 0 আসে, তাহলে একটা ভ্যালু হতে পারে কত, 8। আর কোনো ভ্যালু আসবে না, কারণ এরপরে আমরা যাই এখান থেকে বিয়োগ দিই না কেন সেটা অলওয়েজ এই 0 থেকে ছোট হয়ে যাবে। তাহলে স্টারের জায়গায় কত বসবে, 8 বসবে। অপশন এ হয়ে যাবে উত্তর। এবারে বলেছে এ একটি কাজ 21 দিনে করতে পারে আর বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে। অর্থাৎ এ আর বি যদি কাজ করে তাদের এফিসিয়েন্সি রেশিও আমাকে দেওয়া আছে, সেটা কত, এফিসিয়েন্সি রেশিও বলা আছে বি এর চেয়ে 40% বেশি দক্ষ। অর্থাৎ এ যদি 100 গুণ এফিসিয়েন্ট হয় তাহলে বি কত হবে, 140 গুণ এফিসিয়েন্ট। তাহলে এদের রেশিও কত হলো, 20 5 100, 20 সাথে 140। এ আর বির এফিসিয়েন্সি রেশিও 5:7। তাহলে তারা যে কাজ করবে তাদের সময় কত লাগবে, তার রেশিও কত হবে, ঠিক এর অপোজিট। মানে যে বেশি এফিসিয়েন্ট তার কাজ করতে কম টাইম লাগবে, আর যে কম এফিসিয়েন্ট তার কাজ করতে বেশি টাইম লাগবে। অর্থাৎ 5:7 যদি এফিসিয়েন্সি রেশিও হয় তাহলে টাইমের রেশিও হবে 7:5। এবারে কি বলে দিয়েছে, এর ক্ষেত্রে বলে দিয়েছে যে কাজ করতে 21 দিন টাইম লাগে। অর্থাৎ এই 7 ইউনিট, এর 7 ইউনিট মানে কত, 21 দিন। আর চেয়েছে কি কোশ্চেনে যে বি এর কত সময় লাগবে। তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 7 ইউনিট মানে 21 দিন, 1 ইউনিট মানে 21/7, 5 ইউনিট মানে ইন্টু 5 ইন্টু 5। তাহলে এর ভ্যালু কত আসবে, 7 3 21, 5 3 15। অর্থাৎ বি এর ওই কাজটি করতে কত টাইম লাগবে, সেটা হচ্ছে 15 দিন। অপশন সি হয়ে যাবে উত্তর। তারপর 20 নম্বর কোশ্চেনে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, ওই একই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত। আমরা জানি যখন কোনো নৌকা স্রোতের অনুকূলে যায় তখন তার ইফেক্টিভ স্পিড কত হয়, সেটা হয়ে যায় নৌকার স্পিড ভি প্লাস স্রোতের স্পিড এক্স। এটা যখন স্রোতের অনুকূলে যাচ্ছে সেটা কত দেওয়া আছে, 24 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, মানে স্পিড কত হয়ে যাবে, 6 কিমি পার আওয়ার। আবার যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন নৌকার স্পিড থেকে স্রোতের যে স্পিড সেটা বিয়োগ হয়ে যায়, সেটা কত দেওয়া আছে, এখানে ওই একই দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা টাইম লাগছে। তাহলে 6 4 24, 4 কিমি পার আওয়ার। এবার এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে স্থির জলে নৌকার বেগ বের করব। অর্থাৎ যখন এক্স এর ভ্যালুটা 0 হয়ে যাবে তখন এই ভি এর ভ্যালুটা কত আসবে সেটা বের করব। এটা করার জন্য সিম্পলি দুটোকে যোগ করে দেব, দুটো ইকুয়েশন, এই 1 আর ইকুয়েশন 2, এই দুটো যোগ করব। তাহলে এটা করলে কত আসবে, 2v প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, ইজ ইকুয়ালস টু 10 কিমি পার আওয়ার। এবারে ভি এর ভ্যালু কত আসবে, ভি সমান 10/2 মানে 5 কিমি পার আওয়ার। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে উত্তর। কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% মান কত। সংখ্যাটি যদি এক্স হয় তার 2/3 মানে কত, সেটা 36 দেওয়া আছে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 36 ইন্টু 3/2। তারপরে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে হচ্ছে 25% ভ্যালু কত, অর্থাৎ 25% অফ এক্স, এই ভ্যালুটা জানতে চেয়েছে। এটা সমান কত হবে, 36 ইন্টু 3/2 ইন্টু 25% মানে কত, 25/100। এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটাই উত্তর। 25 4 100, 4 9 36, 9 3 27/2, অর্থাৎ 13.5, 13.5। অপশন বি হয়ে যাবে আনসার। তারপর 22 নম্বর কোশ্চেনে বলেছে এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত। এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া নেই, এখানে এ আর বির মধ্যে তার গতিবেগ দেওয়া আছে। প্রথমে যাওয়ার সময় কত ছিল, যাওয়ার সময় ছিল 40 কিলোমিটার পার আওয়ার, আর ফেরার সময় কত হয়েছে, 50% হ্রাস করে ফিরে আসে। 50% মানে কত, 40 এর 50% মানে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফেরার সময় তার গতিবেগ কত ছিল, বি থেকে এতে 20 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে কি জানতে চেয়েছে, গড় গতিবেগ কত, ভি এভারেজ জানতে চেয়েছে।
এটা সমান কত হয়, 2 ইন্টু দুটো গতিবেগের গুণফল 40 ইন্টু 20 ডিভাইডেড বাই দুটো গতিবেগের যোগফল 40 প্লাস 20 সমান 2 ইন্টু 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 40 প্লাস 20 মানে 60, 20 3 60 সমান কত হয়ে যাবে 80, 80 ডিভাইডেড বাই 3 কিমি পার আওয়ার। এটা করলে আসবে 3 2 6, 2 20 3 6 18, 26 পূর্ণ 2 3 কিমি পার আওয়ার। অপশন ডি হয়ে যাবে আনসার। তারপরে কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, এখানে দেওয়া আছে 100 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়, বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে, এ এর গতিবেগ দেওয়া আছে, ভেলোসিটি অফ এ সেটা কত 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার আওয়ার। আর দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত দেওয়া আছে, ধরলাম দুটো পয়েন্ট পি একটা আর একটা হচ্ছে কিউ, এদের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে 100 মিটার। এবারে কি বলেছে, বি যখন 4 মিটার যায়, অর্থাৎ বি এর পজিশন আর পি তে নেই, পি কিছু 4 মিটার এগিয়ে গেছে, এই 4 মিটার ডিস্টেন্স যখন বি চলে এলো তখন এ দৌড় শুরু করে, তখন এ আছে পি তে, এটা ফার্স্ট কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশনে কি দেওয়া আছে, সেকেন্ড কন্ডিশন দেওয়া আছে যে এ যখন তার এই দৌড়টা কমপ্লিট করে, অর্থাৎ এ পি থেকে চলে এসছে কিউতে, কিউতে এ চলে এসছে, তবুও বি 15 সেকেন্ড দূরে আছে, অর্থাৎ বি এর ওই কিউ পয়েন্টে পৌঁছতে এখনো 15 সেকেন্ড বাকি। তো এখানে বি আছে, এই ডিস্টেন্সটা কত, এটা দেওয়া আছে 15 সেকেন্ড, 15 সেকেন্ড আরো বি কে দৌড়াতে হবে, তবে সে কিউতে পৌঁছাতে পারবে। তাহলে যেটুকু সময় হচ্ছে এ পি থেকে কিউতে গেল, সেটুকু সময় বি কোথা থেকে গেছে, বি এর এই 4 মিটার বাকি, সেখান থেকে এই নতুন পয়েন্ট যেটা এখানে এসছে। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি যে এর টাইমটা যদি প্রথমে বের করি, এ কত সময় লাগিয়েছে 100 মিটার দৌড়াতে, সেটা হচ্ছে 100 ডিভাইডেড বাই তার ভেলোসিটি, আর যেহেতু কিমি পার আওয়ার আছে এটাকে মিটার পার সেকেন্ডে করব, 5/18, 18টা উপরে চলে যাবে, এটা কাটাকুটি করলে চলে আসবে 4 2 8, 4 5 20, 2 9 18, 9 5 45, অর্থাৎ এর ওই 100 মিটার কমপ্লিট করতে কত টাইম লেগেছে, সেটা হচ্ছে 45 সেকেন্ড। এ যখন 45 সেকেন্ডে পি থেকে কিউতে চলে এলো, তখনও বি 15 সেকেন্ড দূরে আছে, তাহলে বি এর ওই 15 সেকেন্ড যদি যোগ করি, এই 15 সেকেন্ড পরে কিউতে পৌঁছাবে, তাহলে বি এর ওই যে 96 মিটার, অর্থাৎ 4 মিটার আগে এগিয়ে ছিল, সেই 96 মিটার যেতে কত টাইম লাগবে, 96 মিটার যেতে টাইম লাগছে কত, 45 প্লাস 15 সেকেন্ড, কারণ সে এখনো 15 সেকেন্ড দূরে আছে, এই 15 সেকেন্ড দৌড়ালে তবেই সে কিউতে পৌঁছাবে। তাহলে বি এর টাইম লাগছে কত, বি এর টাইম লাগছে 60 সেকেন্ড। এবার 96 মিটার কেন গেল, কারণ প্রথমে সে 4 মিটার এগিয়ে ছিল, সে যখন 4 মিটার এগিয়ে ছিল তখন এ দৌড় শুরু করেছে, তো এর এইখানে টাইম লেগেছে 45 সেকেন্ড, 4 মিটার বি এগিয়ে যাওয়ার পরেও এর টাইম লেগেছে 45 সেকেন্ড। তাহলে বি এর 100 মিটার থেকে 4 মিটার বাদ যাবে, ওই 96 মিটার দৌড়াতে টাইম লেগেছে কত, 45 সেকেন্ড প্লাস 15 সেকেন্ড সমান 60 সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ কত, ভি অফ বি ইজ ইকুয়ালস টু 96 মিটার বাই 60 সেকেন্ড, তো 96/60 মিটার পার সেকেন্ড। এটা কাটাকুটি করলে চলে আসবে 12 8 96, 12 5 60 মিটার পার সেকেন্ড, 8/5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে উত্তর। তারপরে বলেছে পি এর 60%, পি ইন্টু 60/100 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে কিউ এর 30%, কিউ ইন্টু 30/100, এটা হলে পি সমান কিউ এর x%, অর্থাৎ পি ইকুয়ালস টু লিখতে পারি আমরা কত, 100 100 কেটে যাবে, 30 2 60, অর্থাৎ পি সমান কিউ ইন্টু 1/2। এবার কি বলেছে, কিউ এর x%, তাহলে সমান কত লিখতে পারি, কিউ ইন্টু 1/2 মানে কত লিখতে পারি, 1/2 মানে 100/2% সমান কত, কিউ ইন্টু 50%। তাহলে x% এর ভ্যালু কত হলো, x% এর ভ্যালু হলো 50%, অর্থাৎ x সমান 50, অপশন সি হয়ে যাবে উত্তর। এখন এখানে কোয়ারি থাকতে পারে যে 100% কেন করলাম,
আমরা জানি পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে 1/100। তো আমরা যেখানে 100% করছি, 100% এর মানে হলো 100/100 মানে কত, 100/100 মানে 1। তাহলে এর সাথে যদি আমরা 1 গুণ করি, কোনো ভ্যালু কোনো চেঞ্জ হবে, কোনো কিছুই চেঞ্জ হবে না। তার জন্য আমরা 100% দিয়ে গুণ করলাম। 1 মানে কত, 1 মানে 100%। এই 1-এর জন্য আমরা 100% দিয়ে গুণ করলাম। তারপরে দিয়েছে 25 নম্বর কোশ্চেনে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। ইন্টারেস্ট সমান আমরা কি জানি, আসল ইন্টু সুদের হার ইন্টু সময়। সিম্পল কাটাকাটি করলে এটা চলে আসবে 120 টাকা। তাহলে 5 বছরের সুদ হয়ে যাবে 120 টাকা। অপশন বি উত্তর। এরপরের কোশ্চেনে বলেছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। তো পরপর বলেছে 7টি সংখ্যা, মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, কনজিকিউটিভ দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে যে সংখ্যাটা একেবারে মাঝখানে আছে তার বাঁ দিকে আছে 3টে সংখ্যা আর ডান দিকে আছে আরো 3টে সংখ্যা, যদি তারা কনজিকিউটিভ আকারে থাকে। তাহলে এখানে এভারেজ কত দেওয়া আছে 20, মানে মাঝের সংখ্যাটা হয়ে যাবে 20। পরের সংখ্যাগুলো হবে 21, 22, 23 আর আগের সংখ্যাগুলো হবে 19, 18, 17। এই হচ্ছে সেই 7টা সংখ্যা যাদের এভারেজ 20। তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটা কত হবে, সেটা হচ্ছে 23। অপশন বি হয়ে যাবে উত্তর। এবার যদি আমরা এটা সূত্র দিয়ে করতে চাই, যে প্রথম ধরি প্রথম সংখ্যাটা হবে n, তারপরের সংখ্যাটা হবে n+1 যেহেতু কনজিকিউটিভ বলেছে, তারপরের সংখ্যাটা হবে n+2, তারপরের সংখ্যাটা হবে n+3। এরকম করে করে কত দূর অবধি যাবে, এরকম করে করে যাবে +n+6 অবধি যাবে। কারণ যেহেতু 7টা সংখ্যা বলেছে, একটা সংখ্যা n, তার সাথে এক 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 করে আরো 6টা সংখ্যা যোগ করলে এটা হয়ে যাবে n+6 অবধি যাবে। এদের সমষ্টি কত, যেহেতু এভারেজ বলে দিয়েছে 20, 7টা সংখ্যার, তাদের সমষ্টি হবে 20 × 7। এবার এখানে এদের সমষ্টি করলে কত আসে, n+n+n, কটা n আসবে, 7টা n আসবে, +1 +2 +3 +... 6 20 সাথে 140, বা 7n প্লাস 6টা কনজিকিউটিভ আমাদের ন্যাচারাল নাম্বারের যোগফল কত, 6 × 6 + 1 মানে 7 / 2 140, or 7n is equals to 140, এটা ডান দিকে চলে গেলে কত আসবে, 21 সমান 119, or n সমান কত হবে, 119 / 7 17। তাহলে সবচেয়ে ছোট যে সংখ্যাটা n, সেটা কত, 17। এটা আমরা এখানেও দেখেছিলাম 17 হয়েছে। তাহলে বড় সংখ্যাটা কত হবে, সবচেয়ে বড় সংখ্যা এই সিরিজ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে n+6, n+6 মানে কত, 17 + 6 সমান 23, 23 হয়ে যাবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এবার একটা সরল দেওয়া আছে, এখানে আমরা এই ইকুয়েশনটা ভালো করে দেখতে পাবো, এখানে 8.73টাকে যদি আমরা a কনসিডার করি, a সমান 8.73, আর 4.27টাকে যদি আমরা b কনসিডার করি 4.27, তাহলে এটা অনেকটা এরকম সূত্র পড়ছে, a³ + b³ ডিভাইডেড বাই a² + b² মাইনাস ab, a² + b² মাইনাস ab। এখানে ইকুয়ালস টু দিয়ে আমরা লিখতে পারি a + b ইন্টু হোল ইন্টু a² + b² প্লাস ab, সরি মাইনাস ab, ডিভাইডেড বাই a² + b² মাইনাস ab। ওর নিচে টার্মটা কেটে যাবে, পড়ে থাকবে কত, a + b। তাহলে এটা সলিউশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে a + b। তাহলে a আর b আমরা আলাদাভাবে যেহেতু কনসিডার করেছি, a + b করলে কত আসবে, সেটা আসবে 8 × 4 = 12, 1 = 13, a + b সমান 13। অপশন ডি হয়ে যাবে উত্তর। এবার একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে স্টার চিহ্নিত স্থানে কত বসবে সেটা বের করতে হবে। তো এটা আমরা সমান দিয়ে লিখতে পারি 20 প্লাস 1/2 প্লাস 30 প্লাস 1/3। এবার 35 পূর্ণ 2/3টাকে বাঁ দিকে নিয়ে চলে যাচ্ছি, -35 - 2/3, আর এই স্টারটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ইকুয়ালস টু স্টার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু স্টার, বা
আমরা লিখতে পারি স্টার সমান কত, 20 প্লাস 30 মাইনাস 35 সমান করলে কত আসে 15। আর 1/2 প্লাস 1/3 মাইনাস 2/3 ইজিক্যালস টু 15 প্লাস 1/2 1/3 মাইনাস 2/3 করলে কত থাকে, মাইনাস 1/3 পড়ে থাকে। ইজিক্যালস টু কত হবে 15 প্লাস এতে লসাগু হয়ে যাবে 6, 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 ইজিক্যালস টু কত হবে 15 প্লাস 1/6 और 15 পূর্ণ 1/6। অপশন সি হয়ে যাবে উত্তর। তারপর 29 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তো প্রথমে আমরা এমন একটা সংখ্যা বের করব যেটা 20, 42, 63 দিয়ে ভাগ যায়, কোনো ভাগশেষ না থাকে, পুরোপুরি কাটাকাটি হয়ে যাবে, ভাগ যাবে। তারপরে ওই সংখ্যার সাথে আমরা 1 যোগ করে দেবো, যাতে আমরা এই 20, 42, 63 যাই দিয়ে ভাগ করি না কেন ওই একটাই অবশিষ্ট থাকবে। তো এটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের 20, 42 আর 63 এই তিনটে লসাগু বের করতে হবে। সেই লসাগু তো এমন একটা নাম্বার যেটা এই 20, 42 আর 63 দিয়ে ভাগ যায়। এটা করা যায়, প্রথমে 2 দিয়ে যাবে, 2 10 20, 2 21 42, 63 থেকে গেল, তারপরে 21 দিয়ে যাবে, 21 10 কাটাকুটি যাবে না, 21 কে 21, 21 3 63। তাহলে লসাগু কত হবে, এলসিএম হয়ে যাবে এদের 2 ইন্টু 21 ইন্টু 10 ইন্টু 3, 2 3 6, 6 কে 6, 6 2 12, 1260 হয়ে যাবে এলসিএম। এই 1260 এমন একটা ডিজিট যেটা দিয়ে আমরা যদি, যেটাকে আমরা 20 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকবে 0, 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 0, আবার যদি 63 দিয়েও ভাগ করি ভাগশেষ থাকবে 0। তাহলে 1260কে আমরা এই তিনটে ডিজিটের, তিনটে নাম্বারের যেটা দিয়ে ভাগ করি না কেন ভাগশেষ 0 থাকছে। এবার এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই, প্লাস 1 করে দিই, অর্থাৎ 1261। এই 1261 এমন একটা নাম্বার যেটাকে যদি আমরা এই তিনটে নাম্বার দিয়ে ভাগ করি 20, 42 আর 63, প্রত্যেক ক্ষেত্রে এই একটা যে এক্সট্রা যোগ করলাম এটা ভাগশেষ থেকে যাবে। তাহলে আনসার কত হবে, আনসার হবে 1261, অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর। আজকের একেবারে লাস্ট কোশ্চেনে চলে এসেছি। 30 নম্বর কোশ্চেন, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে 119 দ্বারা যখন ভাগ করছি তখন ভাগশেষ কত থাকছে 19। এবারে যে সংখ্যাটাকে আমরা 119 দ্বারা ভাগ করতে পারছি সেই সংখ্যাটাকে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে এটা কাটাকুটি যায় কিনা দেখি, 17 7 119, তাহলে সেক্ষেত্রে 17 দিয়ে সংখ্যাটা ভাগ চলে যাবে, প্লাস ভাগশেষ কত থাকতো 19 থাকতো। 19 তো 17 দিয়ে আরো একবার যাবে, 17 একে 17, তাহলে ভাগশেষ কত থাকবে সেক্ষেত্রে 2 হয়ে যাবে উত্তর। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি পরবর্তীকালে আরো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে WBPSC ক্লার্কশিপের সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।